আসসালামু আলাইকুম ভবিষ্যৎ পাবলিকিয়ানরা। আমার পেছনে এবং ক্যাপশনে দেখতে পাচ্ছ আজকে আমরা সমাস পড়ব। কিন্তু বোর্ডে দেখতে পাচ্ছ বৃত্ত। ভাই টেনশনের কোনো কারণ নাই। আমরা জ্যামিতি না, আমরা সমাসই পড়ব। দেখো, এই যে এই বৃত্তটা, এটা হচ্ছে বাংলা শব্দ ভান্ডারের বৃত্ত। অর্থাৎ আমরা যে প্রতিদিন কথা বলি তার প্রত্যেকটা শব্দ আমরা এই ভান্ডার থেকে নিয়ে কথা বলি। এই যে আমরা এত এত মনের ভাব প্রকাশ করি তার সবগুলো শব্দ আমরা এখান থেকে নিই। এখন এই শব্দ ভান্ডারটাকে আমরা প্রথমত দুইটা ভাগে ভাগ করতে পারি। যার একটা ভাগ হচ্ছে মৌলিক শব্দ, আরেকটা হচ্ছে সাধিত শব্দ। এখন তোমরা হয়তো কেউ কেউ জানো যে মৌলিক শব্দগুলোকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না। এখন প্রশ্ন হতে পারে যে ভাই কেন ভাঙা যায় না, কেন বিশ্লেষণ করা যায় না? কারণ মৌলিক শব্দগুলো থেকে আমরা বিভিন্ন উৎস কিংবা সোর্স থেকে নিয়েছি। ওকে, এখন এই মৌলিক শব্দ কোনগুলো? মৌলিক শব্দ হচ্ছে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি শব্দগুলো। আজকে আমরা মৌলিক শব্দ সম্বন্ধে বিস্তর আলোচনা করব না। আমরা নেক্সট ক্লাসে মৌলিক শব্দ সম্বন্ধে দেখব, কারণ আমরা আজকে সমাস পড়ব। এখন এই যে মৌলিক শব্দগুলো, ভাই আমরা সারাদিন কত কথা বলি। এত কথা বলার জন্য যে শব্দের প্রয়োজন হয় মনের ভাব প্রকাশ করার জন্য, এই মৌলিক শব্দগুলো যথেষ্ট না। তাই আমরা কি করি? বুদ্ধি করে করে নিজেরা শব্দ বানাই। কিভাবে বানাই? শব্দ তৈরির কয়েকটা মেশিনের মাধ্যমে। আর সেই মেশিনগুলো কি, চলো দেখি। সেই মেশিনগুলোর মধ্যে একটা হচ্ছে সন্ধি, আরো একটা মেশিন হচ্ছে উপসর্গ, আরো একটা মেশিন হচ্ছে প্রত্যয়, এবং আমাদের সর্বশেষ এবং আমাদের কাঙ্ক্ষিত মেশিন হচ্ছে সমাস। তাইলে আমরা কি বুঝতে পারলাম? এই যে সমাস, সমাস কি করে? শব্দ বানায়। সমাস কি? শব্দ বানানোর মেশিন। সমাসের কাজ কি? শব্দ বানানো। এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে সমাসের মানে এবং সমাসের কাজগুলো সম্বন্ধে জেনে নিব। দেখো, মৌ সংগ্রহ করে যে মাছি, মৌমাছি। এখন মৌমাছি এবং এই কথাটা, দুটো কথার মানে কিন্তু একই, বাট এখানে সমাস আমাদের হেল্প করতেছে এই পুরো বাক্যটাকে একটা ছোট শব্দে পরিণত করে। তাহলে সমাস কি করতেছে? এই যে এই পুরো বাক্যটাকে একটা ছোট শব্দে পরিণত করতেছে। তাহলে সমাস কি করতেছে? ছোট করে দিচ্ছে। তাহলে ছোট করে দেওয়া মানে কি? সমাসের একটা মানে হচ্ছে সংক্ষেপণ। ওকে, সমাসের একটা মানে হচ্ছে সংক্ষেপণ। এখন দেখো, তোমরা হয়তো অনেকে পদ সম্বন্ধে জানো যে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত এক একটা শব্দই হচ্ছে পদ। এখন এই যে একটা পদ, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পদ, এই পাঁচটা পদকে এই যে ছোট একটা এক পদে পরিণত করে দিচ্ছে। তাহলে সমাসের আরো একটা মানে হতে পারে এক পদীকরণ। কি? এক পদীকরণ। ওকে, এখন দেখো, এই যে এই পদগুলোকে মিলিয়ে কিন্তু এখানে এরকম মৌমাছি বানানো হয়েছে। এখন এখানে যদি পদগুলোকে সাজিয়ে বা না মিলিয়ে যদি এরকম করা হতো, ধরো যদি লিখতো যে মাছি মৌ, তাহলে কিন্তু হতো না। তাহলে সমাসের আরো একটা কাজ কি? সমাস মিলিয়ে, এই যে মৌ এবং মাছি, মাছিকে মিলিয়ে একটা অর্থবোধক শব্দ বানিয়েছে। তাহলে এই এই এটার আরো সমাসের আরো একটা মানে হচ্ছে কি? মিলন। এখন ভাই একটা সতর্কতা, তোমরা অনেকেই হচ্ছে জানো যে সন্ধির অর্থ মিলন, বাট সন্ধি আর সমাসের মধ্যে পার্থক্যটা কি? তাহলে দেখো, সন্ধি মানে হচ্ছে ধ্বনির মিলন, আর সমাস মানে হচ্ছে পদের মিলন। এই জিনিসটা মনে রাখবে, আমি লিখে দিচ্ছি। সমাস মানে হচ্ছে পদের মিলন, আর সন্ধি মানে হচ্ছে ধ্বনির মিলন। ওকে, এখন দেখো, এই পুরো বাক্যটা, যে বাক্যটা থেকে সমাস হয়েছে, এই পুরো বাক্যটা হচ্ছে সমাস বাক্য। এই পুরো বাক্যটা হচ্ছে সমাস বাক্য, বাট তোমরা হয়তো বা অনেকে এটাকে এভাবে মনে রাখো যে ব্যাস বাক্য। ওকে, বেশ বাক্য। তোমরা জানো এই বাক্যটার আরো একটা নাম আছে। কি? আরো একটা নাম আছে, সেটা হচ্ছে বিগ্রহ বাক্য। আরো একটা নাম আছে বিগ্রহ বাক্য। এই বিগ্রহটার অর্থ হচ্ছে বিশেষ রূপ বা মূর্তি ধারণ। এটা সম্বন্ধে আমরা পরবর্তী কোনো এক সময় জেনে নিব, আজকে আমরা বিস্তর আলোচনায় যাচ্ছি না। এখন দেখো, এই যে এইখানের শব্দটা, হ্যাঁ, এখানের শব্দটা, এই যে এটাকে, এই মৌমাছিটাকে বলা হচ্ছে সমস্ত পদ। এখন তোমার প্রশ্ন হতে পারে যে ভাই এটা সমস্ত পদ কেন? সমস্ত পদ কেন? দেখো, আমার হাতে হচ্ছে এই যে তিনটা মার্কার আছে। ওকে, এই তিনটা মার্কারকে যদি আমি একটা একটা করে এভাবে হাতে নিয়ে নেই, তাহলে আমি বলবো একসাথে সমস্ত মার্কার। তেমনি এই যে এখানের সমস্ত পদগুলোকে, হ্যাঁ, এখানের একটা একটা পদগুলোকে এখানে নিয়ে যাওয়া হয়েছে। ওকে, একটা একটা পদগুলোকে এখানে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে একত্রিত করা হয়েছে। তাহলে পদগুলোকে যখন একত্রে একসাথে নিয়ে যাওয়া হয়েছে, তখন এটাকে কি বলা যায়? সমস্ত পদ। এখন এই যে সমস্ত পদ, এই সমস্ত পদটাকে আমরা অর্থের উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করতে পারি। যার একটা ভাগে, মানে একটা ভাগে বলতে যার প্রথম ভাগকে আমরা বলবো হচ্ছে পূর্বপদ, এবং শেষ ভাগকে বলবো হচ্ছে পরপদ। আর পরপদকে অনেক সময় উত্তরপদও বলা হয়। এই জিনিসটা মনে রাখবা, এটা অনেক সময় পরীক্ষাতে এসে পড়ে। ওকে, পরপদের আরেকটা নাম হচ্ছে উত্তরপদ। এখন দেখো, এই যে পূর্বপদ এবং পরপদ, এই দুটোকে একসাথে আমরা বলবো হচ্ছে সমস্যমান পদ। কি বলবো? সমস্যমান পদ। এখন প্রশ্ন হতে পারে যে কেন সমস্যমান পদ? এর মানে কি? দেখো, এর মানে হচ্ছে
সমাস বাক্য, হ্যাঁ সমাস বাক্যতে বিদ্যমান পদ। এই যে দেখো, এই যে মৌ এবং মাছি, এই দুইটা কথা বা দুইটা পদই কিন্তু এই যে এখানে এখানে এবং এখানে বিদ্যমান, তাই এটাকে বলবো আমরা একসাথে হচ্ছে সমস্যমান পদ, সমস্যমান পদ। ঠিক আছে, এরকম আরো উদাহরণ হতে পারে, যেমন ধরো যে নীল যে আকাশ, নীল যে আকাশ, নীল যে আকাশ, তাহলে এখানে সমস্যমান পদ কোনটা? নীল আকাশ। ওকে, যদি তোমাকে ধরা হয় যে এই নীল আকাশে সমস্যমান পদ কোনটা, তাহলে বলবা যে নীল এবং আকাশ। এই যে নীল এবং, আমরা জানি সমাস প্রধানত 6 প্রকার অর্থের ভিত্তিতে। ওকে, কিন্তু 9-10 এর নতুন বইয়ে মেবি সমাসকে 4 প্রকার করা হয়েছে, সেখানে দ্বিগু এবং অব্যয়ীভাব সমাসকে বাদ দেওয়া হয়েছে, বাট আমরা 6 প্রকারই পড়বো। ঠিক আছে, আমরা 6 প্রকারই পড়বো। 9-10 এর বই থেকে বাদ দেওয়া হলেও কিন্তু ব্যাকরণ থেকে বাদ দেওয়া হয়নি। ওকে, এখন দেখো 6 প্রকারের মধ্যে একটা হচ্ছে দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রীহি, অব্যয়ীভাব। এখন সমাস পড়ার ক্ষেত্রে আমরা একটা ভুল করি, আমরা এভাবে পড়ি যে ওই সমস্ত বাক্য থেকে সমস্ত পদটাকে মুখস্থ করতে যাই। ভাই পরীক্ষাতে কিন্তু এভাবে প্রশ্ন আসে না, আমরা পড়তে যাই যে মহান যে নবী, মহানবী, মৌ সংগ্রহ করে যে মাছি, মৌমাছি, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। বাট পরীক্ষাতে কিন্তু ভাই এভাবে প্রশ্ন আসে না, পরীক্ষাতে বলে যে নিচের কোনটি দ্বন্দ্ব সমাস, নিচের কোনটি বহুব্রীহি সমাস, এভাবে। তাহলে চলো আমরা নতুন একটা ওয়েতে সমাস শিখবো। এখন দেখো, প্রথমত আমরা দ্বন্দ্ব সমাসটা পড়বো। দ্বন্দ্ব সমাস, তোমরা দ্বন্দ্ব শব্দটার মানে কি বুঝো ভাই? দ্বন্দ্ব মানে কি? কোনো ঝগড়া কিংবা এই কি ঝগড়া বোঝায়। এখন এই যে এই দ্বন্দ্বটা যে ঝগড়া বোঝায়, তোমরা জানো যে ঝগড়া কিন্তু একজন মানুষকে দিয়ে হয় না, ঝগড়া করতে দুজন মানুষ লাগে। ঠিক তেমনি এভাবে তোমরা মনে রাখবা যে দ্বন্দ্ব সমাসের মানে হচ্ছে উভয় পদ প্রদান। যেহেতু দ্বন্দ্ব করবার জন্য দুইজনের প্রাধান্যের প্রয়োজন, তেমনি দ্বন্দ্ব সমাসের মানেটা হচ্ছে উভয় পদ প্রদান। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে উভয় পদকে প্রাধান্য দিতে হয়। তবে আরেকটা মনে রাখবা, দ্বন্দ্ব সমাসের মানে এখানে আমরা বোঝার জন্য বলতেছি, দ্বন্দ্বর ঝগড়ার উদাহরণ দিচ্ছি, বাট প্রকৃতপক্ষে কিন্তু দ্বন্দ্বের অর্থ হচ্ছে মিলন। কয়েকটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ দেখো, ভাই বোন, এখানে যিনি ভাই তিনি কিন্তু বোন না, ভাই একজন বোন একজন, অর্থাৎ দুজনেরই অর্থের প্রাধান্য পাচ্ছে। ওকে, এখানে দুজনেরই অর্থের প্রাধান্য পাচ্ছে, ভাই হচ্ছে পূর্বপদ এবং বোন হচ্ছে পরপদ। এখন দ্বন্দ্ব সমাসকে চেনার আরো একটা সহজ উপায় আছে, যেখানে দ্বন্দ্ব সমাস হচ্ছে পূর্বপদ ও পরপদ দিয়ে আলাদা কিছু বোঝাবে। ঠিক আছে, আলাদা কিছু বোঝাবে। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ দিয়ে আলাদা কিছু বোঝাবে, এবং দ্বন্দ্ব সমাজে সাধারণত এরকম একটা হাইফেন ব্যবহার করা হয়, এরকম একটা হাইফেন ব্যবহার করা হয়। দেখো আরো কিছু উদাহরণ, যেমন বাবা মা, যিনি বাবা তিনি মা না, বাবা একজন মা একজন, অর্থাৎ এখানে দুজনেরই অর্থের প্রাধান্য আছে এবং আলাদা কিছু বোঝাচ্ছে। ওকে, স্বর্গ নরক একই জিনিস। তারপর হচ্ছে চা বিস্কুট, এখানেও আলাদা কিছু বোঝাচ্ছে। ভাই এখানে দেখো, এই জায়গাটা হচ্ছে তোমরা ভুল করতে পারো। ঠিক আছে, এই জায়গাটাতে তোমরা ভুল করতে পারো, জজ সাহেব, ভাই যিনি জজ তিনিই কিন্তু সাহেব, এখানে পৃথক কাউকে বোঝান নাই, যিনি জজ তিনিই সাহেব, অর্থাৎ এটা দ্বন্দ্ব সমাস হবে। এবার বোর্ডে একটা ছন্দ দেখতে পাচ্ছ, দেখো, তকদিরের সব হবে পরে। কেন লিখছি? তোমরা কদিন পর পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, এখন সেখানে চান্স হবে কি না হবে তোমরা কিন্তু এখন জানো না, সেটা তোমাদের তকদিরে। এখন তকদির কিন্তু আগে জানা যায় না, তকদির পরে জানতে হয়, তাহলে তকদিরের সব হবে পরে। ওকে, তাহলে এই তকদিরের ত দিয়ে আমরা মনে রাখবো তৎপুরুষ সমাস, ক দিয়ে মনে রাখবো কর্মধারয় সমাস, আর দি দিয়ে মনে রাখবো দ্বিগু সমাস। এখন তকদিরের সব হবে পরে, তার মানে তকদির, এই তকদি, তৎপুরুষ, কর্মধারয় এবং দ্বিগু, এই তিনটা সমাসেরই পরপদ প্রাধান্য পাবে। এই তিনটা সমাসেরই কি হবে? পরপদ প্রাধান্য পাবে। ঠিক আছে, এই তিনটা সমাসেরই পরপদ প্রাধান্য পাবে। ওকে, কিভাবে মনে রাখবা? তকদির দিয়ে মনে রাখবা তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, এখানে র এই দুইটা বাদ দিয়ে এরকম কোনো সমাস নেই আমরা জানি। এখন ত দিয়ে তৎপুরুষ, ক দিয়ে কর্মধারয়, ত দিয়ে দ্বিগু। এখন এই যে পরে তকদিরের সব হবে পরে, তকদিরের সবই তো পরে হয় তাই না, তকদিরের কোনো কিছুই তো আগে আগে জানা যায় না। তাই হচ্ছে এই পরে হবে বলে আমরা এটাকে মনে রাখবো যে তৎপুরুষ, কর্মধারয় এবং দ্বিগু সমাসের পরপদ প্রাধান্য পাবে। তকদিরের সব হবে পরে, এই তিনটা সমাসে মানে তৎপুরুষ, কর্মধারয় এবং দ্বিগু সমাসে পরপদ প্রধান আমরা বুঝলাম। কিন্তু ভাই এই তিনটা সমাসকে আলাদা করব কিভাবে? ঠিক আছে, দেখো, এই যে তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাসে মনে রাখবা এর পূর্বপদে সবসময় একটা কি করবে? বিভক্তি থাকবে, এবং সেই বিভক্তিটা পরপদে গিয়ে লোপ পেয়ে যাবে। দেখো, বীজকে বোনা, বীজ বোনা, এই যে এখানে কে, এই যে কে বিভক্তিটা কি হচ্ছে? লোপ পেয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হতে পারে যে বিভক্তি কি? বিভক্তি হচ্ছে যা একটা শব্দকে অর্থ প্রদানে সহায়তা করে। যেমন এখানে যদি শুধু বীজক বলতাম, মানে একারটা না থাকতো বা কে না থাকতো, তখন কিন্তু অর্থ হতো না। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি, বিভক্তিগুলো পড়ে নিবা বা সময় পেলে আমি দেখিয়ে দিব। দেখো আরো একটা উদাহরণ হচ্ছে আমকে কুড়ানো, আম কুড়ানো। ওকে, আম কুড়ানো। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে এখানে দেখো বিভক্তিটা লোপ পেয়ে গেছে পরবর্তীতে, এখানে কিন্তু কে নাই। ঠিক আছে, তার মানে তৎপুরুষ সমাসের মূল কথা হচ্ছে পূর্বপদে একটা বিভক্তি থাকবে, মনে রাখবা পূর্বপদে একটা বিভক্তি থাকবে, কিন্তু পরের পদে গিয়ে সেই বিভক্তিটা লোপ পেয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে রথকে দেখা, রথকে দেখা। দেখো এখানেও এই বিভক্তিটাও লোপ পেয়ে এখানে রথ দেখা হয়ে যাচ্ছে।
এটা দেখো, এখানে হচ্ছে মধু দিয়ে মাখা, এখানে এই দিয়ে মানে তৃতীয়া বিভক্তিটা এখানে লোপ পেয়ে মধু মাখা হয়ে যাচ্ছে। তোমরা বিভক্তিটা একটু করে দেখে নিবা বা আমাকে বললে আমি দেখিয়ে দিব, ঠিক আছে। তারপর হচ্ছে কর্মধারয় সমাস। এই যে দেখো, কর্মধারয় সমাসও কিন্তু ওই যে পরপদ প্রধান, বাট এটাতেও একটা বেসিক পার্থক্য হচ্ছে এই কর্মধারয় সমাস দিয়ে সবসময় একটা তুলনা বোঝাবে। কি বোঝাবে? তুলনা বোঝাবে। দেখো, কাজল কালো, কাজল কালো, এখানে কালোকে কাজলের সাথে তুলনা করা হচ্ছে, তাই এটা হচ্ছে কর্মধারয় সমাস। এখানে দেখো সিংহাসন মানে কি, আসনকে সিংহের সাথে তুলনা করা হচ্ছে, তাহলে এটা কি একটা তুলনা বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে কর্মধারয় সমাস। এখানে দেখো নীল আকাশ, এই যে নীল আকাশ একসাথে লেখা, বাট এটা কিন্তু নীল আকাশ, নীল যে আকাশ, এখন নীল আকাশকে নীলের সাথে তুলনা করা হচ্ছে, তাই এটা হচ্ছে কর্মধারয় সমাস। তারপর দেখো দ্বিগু সমাস, ঠিক আছে। দ্বিগু হচ্ছে, দ্বিগু সমাসের ক্ষেত্রে পূর্বপদে সংখ্যা থাকবে। কি থাকবে? সংখ্যা থাকবে। চলো উদাহরণ দেখে। এই যে দেখো চৌরাস্তা, এটা একটা দ্বিগু সমাসের উদাহরণ, এটা একটা দ্বিগু সমাসের উদাহরণ। কিন্তু এই যে পূর্বপদ, এই যে আমরা এখান থেকে ভাঙি, এই যে পূর্বপদে আমরা কি দেখতে পাচ্ছি? চৌ, চৌ মানে হচ্ছে চার, আমরা সবাই জানি চৌ মানে হচ্ছে চার। তারপর নিচেরটাকে যদি আমরা ভাঙি, পূর্বপদ থেকে যদি আলাদা করি, তাহলে ত্রি মানে হচ্ছে তিন, আবার চৌ মানে হচ্ছে চার। এখন পূর্বপদে কি থাকবে? সংখ্যা থাকবে। দ্বিগু সমাস চেনার উপায় কি? পূর্বপদে সংখ্যা থাকবে। দেখো, চার রাস্তার সমাহার, সমাহার বা সমষ্টিও বোঝায় দ্বিগু সমাস, ওকে। চার রাস্তার সমাহার হচ্ছে চৌরাস্তা। তিন বাহুর সমাহার মানে ত্রিভুজ, এখানে দেখো পূর্বপদে কিন্তু একটা সংখ্যা থাকে। চার কাঠের সমাহার হচ্ছে চৌখাট, তার মানে দ্বিগু সমাসে হচ্ছে পূর্বপদে একটা সংখ্যা থাকবে এবং সমাহার সমষ্টি বোঝাবে, ওকে। আর পরপদ প্রাধান্য পাবে। এই তিনটা সমাসের ক্ষেত্রে পরপদ প্রাধান্য পাবে। তবে এই তিনটা সমাসের মধ্যে বেসিক পার্থক্য হলো তৎপুরুষ সমাসে পূর্বপদে বিভক্তি থাকবে এবং পরপদে সেটা লোপ পেয়ে যাবে। কর্মধারয় সমাস হচ্ছে তুলনা বোঝাবে, এবং দ্বিগু সমাস হচ্ছে পূর্বপদে একটা সংখ্যা থাকবে এবং সেই সংখ্যাটা হচ্ছে পূর্বপদে সংখ্যা থাকবে এবং সেই সংখ্যাটা দিয়ে একসাথে একটা সমাহার বা সমষ্টি বোঝাবে, ঠিক আছে। যেমন চার রাস্তার সমাহার চৌরাস্তা। এবার চলো আমরা অব্যয়ভাব সমাসটা দেখে নেই। এবার চলো অব্যয়ভাব সমাসটা দেখে নেই। দেখো, অব্যয়ভাব সমাসের পূর্বপদ প্রধান। কি প্রধান? পূর্বপদ প্রধান। এখন কিভাবে মনে রাখবা? দেখো, অব্যয়ভাব সমাসটা শুরু হয় অ দিয়ে, আর তোমরা জানো অ হচ্ছে সর্বপ্রথম বর্ণ, অ এর আগে কোনো বর্ণ নাই, তাই এভাবে মনে রাখবা অব্যয়ভাব সমাস হচ্ছে পূর্বপদ প্রধান। তবে তার আগে আরেকটা কথা বলে নেই, অব্যয় মানে কি? অব্যয় মানে হচ্ছে, অব্যয় মানে হচ্ছে যা পরিবর্তন করা যায় না, যার কোনো স্ত্রীবাচক কিংবা পুরুষবাচকতা বোঝা যায় না, ওকে, তা হচ্ছে অব্যয়। এখন অব্যয়ভাব সমাস হচ্ছে পূর্বপদ প্রধান। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা যে যা দেখে অব্যয়ভাব সমাস চেনা যেতে পারে, তা হচ্ছে অব্যয়ভাব সমাসটাতে উপসর্গ যুক্ত হয়ে থাকে নরমালি, ওকে। যেমন দেখো যে দুর্নীতি, দুর্নীতি, এখানে অনেকে হয়তো একটা ভুল করতে পারো, মনে করতে পারো যে ভাই এখানে তো নীতির অর্থ প্রাধান্য পাচ্ছে না। ভাই, এখানে দুর্নীতিতে এই যে এই দূর দ্বারা কোন একটা অভাব বোঝাচ্ছে, অর্থাৎ নীতির অভাব, নীতির অভাব। এখন দেখো, নীতির অভাব, অভাবটা যদি না থাকতো তাহলে এখানে কিন্তু দুর্নীতি কথাটা ব্যবহৃত হতো না। তাই দুর্নীতি হচ্ছে অব্যয়ভাব সমাস, অব্যয়ভাব সমাস। আর এখানে হচ্ছে, এখানে হচ্ছে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। তারপর দেখো প্রতিদিন, প্রতিদিন, এই যে এখানে হচ্ছে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় এবং এটা উপসর্গ দিয়ে শুরু হয়। তো মনে রাখবা কি, উপসর্গযুক্ত হয়ে থাকে নরমালি অব্যয়ভাব সমাসগুলো। তারপর দেখো উপগ্রহ মানে কি, ছোট গ্রহ, ক্ষুদ্র গ্রহ, ঠিক আছে। এখানেও কিন্তু পূর্বপদের অর্থটাই প্রাধান্য পাচ্ছে, উপ, ঠিক আছে। তারপর আমরা দেখবো বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসটাতে কোনো পদের অর্থ প্রাধান্য পাবে না, এটা একটা ব্যতিক্রম সমাস। এই সমাসে কোনো পদের অর্থ প্রাধান্য পাবে না। আর সবচেয়ে বড় মজার কথা হচ্ছে বহুব্রীহি বেটা নিজেই একটা কি, নিজেই একটা সমাসবদ্ধ শব্দ। বহুব্রীহি নিজেই একটা সমাসবদ্ধ শব্দ। এই বহুব্রীহির ব্রীহি শব্দের অর্থটা হচ্ছে ধান, মনে রাখবা, ব্রীহি শব্দটার অর্থ হচ্ছে ধান। আর এই বহুব্রীহি শব্দটার যদি আমরা ব্যাস বাক্য বা সমাস বাক্য করি, তাহলে হবে যে যার অনেক ব্রীহি আছে, মানে যার অনেক ধান আছে, তাহলে বহুব্রীহি নিজেই একটা সমাসবদ্ধ পদ। যাই হোক, এখন দেখো যে যার অনেক ধান আছে সে হচ্ছে বহুব্রীহি সমাস। এখন বহুব্রীতে আমরা নতুন অর্থ পাই, ঠিক আছে। বহুব্রীতে কোনো পদেরই কোনো রকম প্রাধান্য থাকে না। চলো উদাহরণে দেখা যাক। সহকর্মী, দেখো সহকর্মীর ব্যাস বাক্যটা হচ্ছে সমান কর্মী যে, সমান কর্মী যে। এখন এখানের কোনো পদ, এখানের কোনো পদই কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে না। তারপর দেখো বেতার, ওকে, বেতার। এখন বে মানে হচ্ছে নাই, তোমরা জানো, আর তার মানে তার। এখন এই যে বেতারে, এখানে কি কোনো নাই তার বা এরকম কিছু প্রাধান্য পাচ্ছে না। বেতার বলতে আমরা কি জানি, তার সংশ্লিষ্ট কোনো কিছু না। বেতার বলতে তার ছাড়া কিছু, ওকে, যেখানে তার ব্যবহৃত হয় না, ওকে। তারপর হচ্ছে না হক, মানে না দিয়ে বোঝাচ্ছে এখানে হচ্ছে নেই, নেই হক যার, যার হক নেই। এখানে দেখো এই যে এখানকার কোনো একটা পদের প্রাধান্য কিন্তু এখানে পাচ্ছে না, না হক যার, হক নেই, সম্পূর্ণ পৃথক বিষয়। অর্থাৎ বহুব্রীতে হচ্ছে সম্পূর্ণ নতুন একটা শব্দ পাওয়া যায়। এবার চলো আমরা প্রথম থেকে যা যা পড়লাম একটু করে মনে করে নিই। চলো, প্রথমত সমাস কি করে? শব্দ তৈরি করে, ঠিক আছে। সমাসের কাজ সংক্ষেপ করা। তারপর এই যে সমাসগুলো, এই সমাসগুলোর মধ্যে দ্বন্দ্ব হচ্ছে উভয়পদ প্রধান, দ্বন্দ্বের উভয়পদ প্রধান, কারণ দুজনকে ছাড়া ঝগড়া হয় না। তারপর হচ্ছে তকদিরের সব পরে হবে, ওকে, তকদিরের সব তোমরা
তোমরা জানো পরে হয়। ওকে, এভাবে মনে রাখবো হচ্ছে তৎপুরুষ, দ্বিগু এবং কর্মধারয় সমাসের কি পরপদ প্রধান। এখন তিনটার মধ্যে পার্থক্য কি? তৎপুরুষ সমাস হচ্ছে বিভক্তি লোপ পায়, পূর্বপদের বিভক্তি পরপদে গিয়ে লোপ পায়, এবং কর্মধারয় সমাস হচ্ছে তুলনা বোঝায়, আর দ্বিগু সমাসের পূর্বপদ হচ্ছে সংখ্যা বোঝায়। আর তারপর হচ্ছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসে সাধারণত উপসর্গযুক্ত থাকে এবং অব্যয়ীভাব সমাসের পূর্বপদ প্রাধান্য পায়। ওকে, অব্যয়ীভাব সমাসের পূর্বপদ প্রাধান্য পায়। আর বহুব্রীহি সমাসের হচ্ছে একদম নতুন কিছু অর্থ আসে, অর্থাৎ এই পদগুলোর কোনো প্রাধান্য সমস্ত পদে থাকে না, একদম নতুন অর্থ পাওয়া যায়। ঠিক আছে, তো এটুকুই ছিল আজকের ক্লাস। ইনশাল্লাহ তোমরা আশা করি যে বেসিক সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়েছো সমাসের। আরো একটা বা ছোট ছোট একটা বা দুইটা ক্লাসে আমরা সমাস একদম শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আর পরবর্তী ক্লাস তোমরা চাও কিনা কমেন্টে জানিও, আর আজকের ক্লাসটা কেমন ছিল কমেন্টে জানিও। ঠিক আছে, তোমাদের সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।